আমার ৭০তম জন্মদিনে আমি এমন কিছু দেখেছিলাম যা আমি কখনো কল্পনাও করিনি। আমার নিজের মেয়ে, যাকে আমি ৯ মাস কোখে লালন-পালন করেছিলাম, সে আমার জন্মদিনের কেক মাটিতে ফেলে দিয়ে এক ব্যঙ্গাত্মক হাসির সাথে বলল, "মাটি চাট বুড়ি অভাগিনী।" পুরো ঘর অট্টহাসিতে ফেটে পড়ল। আমার চোখ থেকে এক ফোঁটা জলও বেরোল না। আমি শুধু আমার চারপাশের প্রতিটি মুখকে দেখছিলাম। ওদের মনে হয়েছিল যে ওরা আমাকে ভেঙে চুরমার করে দিয়েছে, কিন্তু ওরা জানত না যে আমি এখনও মনে মনে কী লুকিয়ে রেখেছিলাম। এটি একটি ছোট পার্টি হওয়ার কথা ছিল, কোনো জাঁকজমক নয়, শুধু আমি, আমার মেয়ে প্রিয়া, নাতনি দিয়া এবং আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। আমি আমার পেনশন থেকে কিছু টাকা মাসের পর মাস বাঁচিয়েছিলাম, যাতে এই বিশেষ দিনটি উদযাপন করতে পারি। ৭০ বছর কোনো ছোট কথা নয়। আমার মুখের প্রতিটি বলিরেখা ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলে। আমি আমার সবচেয়ে ভালো নীল শাড়িটি পরেছিলাম, যার সম্পর্কে আমার প্রয়াত স্বামী রমেশ সবসময় বলতেন যে এটি আমার চোখের রঙের সাথে মানানসই। আমি হালকা লিপস্টিক লাগিয়েছিলাম, নিজের সাদা চুলগুলো গুছিয়েছিলাম এবং সেই মুক্তোর হারটি পরেছিলাম যা তিনি আমাকে ৫০তম জন্মদিনে দিয়েছিলেন। আমি সুন্দর দেখতে হতে চেয়েছিলাম, যদিও সেটা শুধু নিজের জন্য ছিল। কেকটি খুব বেশি দামি ছিল না, শুধু একটি ছোট চকলেট স্পঞ্জ কেক ছিল যাতে ক্রিম লাগানো ছিল। আমি বেকারিতে বলেছিলাম রঙিন আইসিং দিয়ে সারদা দেবীকে শুভ জন্মদিন লিখে দিতে। এটা সাধারণ ছিল ঠিকই, কিন্তু আমার কাছে এর গুরুত্ব অনেক বেশি। আমি সেটি সাবধানে প্রিয়ার বাড়িতে নিয়ে গেলাম, যেখানে পার্টি হওয়ার কথা ছিল। যখন আমি পৌঁছালাম, দেখলাম টেবিল ইতিমধ্যেই দামি মদের বোতলে ভর্তি। প্রিয়া ঘরের মাঝে অতিথিদের কোনো গল্প শোনাচ্ছিল, আর সবাই জোরে জোরে হাসছিল। ওরা আমার বন্ধু ছিল না, ওরা ওর বন্ধু ছিল, এমন মানুষ যাদের আমি চিনিই না, অজানা মুখ যারা আমার পুরো নামটাও জানত না। মা! ও যখন শেষ পর্যন্ত আমাকে দরজায় দেখল, তখন বলল। ওর গলায় সেই পরিচিত বিরক্তি ছিল। আপনি খুব তাড়াতাড়ি চলে এসেছেন। তুমি তো আমাকে এই সময়েই ডেকেছিলে। আমি ধীরে ধীরে উত্তর দিলাম, তখনও কেকটি সাবধানে ধরেছিলাম। আমি সেই কেকটি নিয়ে এসেছি যেটা নিয়ে আসার কথা বলেছিলাম। ও আমার হাতের বাক্সের দিকে এমনভাবে তাকালো যেন আমি আবর্জনা নিয়ে এসেছি। ও বলল, আপনাকে কষ্ট করার দরকার ছিল না, আমি আগে স্থানীয় বেকারি থেকে আনিয়ে নিয়েছি। আমার গলায় যেন একটা দলা পাকিয়ে এলো, কিন্তু আমি হাসি বজায় রাখলাম। কোনো ব্যাপার না, আমাদের কাছে দুটো কেক থাকতে পারে, তাই না? যত বেশি মিষ্টি হবে তত ভালো। আমি কেকটি রান্নাঘরের টেবিলে রাখলাম এবং চুপচাপ সেই বাড়িটি দেখলাম যা একসময় আমার ছিল। সেই বাড়ি যেখানে আমি আমার স্বামী রমেশের অকাল মৃত্যুর পর প্রিয়াকে একা মানুষ করেছিলাম। সেই বাড়ি যা আমি ৩০ বছর হওয়ার পর ওর নামে লিখে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল এটাই সঠিক। যেসব দেয়ালে একসময় আমাদের ছবি থাকত, সেখানে এখন দামি আধুনিক পেইন্টিং লাগানো আছে। যে সাধারণ আসবাবপত্র আমরা অনেক ত্যাগের বিনিময়ে কিনেছিলাম, সেগুলোকে আধুনিক এবং স্টাইলিশ জিনিস দিয়ে বদলে দেওয়া হয়েছে। এখন এমন কিছু ছিল না যা মনে করিয়ে দেয় যে এই জায়গাটি কোনোদিন আমার ছিল। দিদা! আমার ৮ বছরের নাতনি দিয়ার গলার আওয়াজ আমাকে ভাবনার জগৎ থেকে বের করে আনল। ও আমাকে জড়িয়ে ধরতে ছুটে এলো, এবং এক মুহূর্তের জন্য আমার মনে হলো এই বাড়িতে এখনও কিছুটা ভালোবাসা বেঁচে আছে। দিয়া, ঘরের ভেতর দৌড়াদৌড়ি করো না। প্রিয়া মদের গ্লাসে চুমুক দিতে দিতে ধমক দিল। আর দিদার শাড়ি নষ্ট করো না, সম্ভবত এটাই ওনার কাছে একমাত্র শাড়ি বেঁচে আছে। ছোট বাচ্চাটি তার মায়ের দিকে বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে সরে গেল। আমি হাসি বজায় রাখলাম, এটা না দেখানোর চেষ্টা করলাম যে ওই কথাগুলো আমাকে কতটা কষ্ট দিয়েছিল। সঞ্জভেলা ধীরে ধীরে কাটল। আমি ঘরের এক কোণে বসে দেখলাম যে আমার নিজের জন্মদিনের পার্টি আমাকে ছাড়াই কেমন চলছে। কেউ আমাকে পানীয় দিল না, কেউ আমার পাশে বসে কথা বলতে এলো না। মনে হচ্ছিল যেন আমি নিজের পার্টিতেই অদৃশ্য হয়ে গেছি। যখন জন্মদিনের গান গাওয়ার সময় হলো, তখন প্রিয়া একটি সুন্দর কেক নিয়ে এলো যাতে চিনির ফুল এবং সোনালি মোমবাতি সাজানো ছিল। শুভ জন্মদিন মা, ও এমন হাসির সাথে বলল যা ওর চোখ পর্যন্ত পৌঁছাচ্ছিল না। যে কেকটি আমি এনেছিলাম সেটি রান্নাঘরেই অবহেলিত অবস্থায় পড়ে থাকল। শুভ জন্মদিন এবং জোরপূর্বক হাততানির পর প্রিয়া কেক কাটা শুরু করল। তখনই অতিথিদের মধ্যে একজন, যিনি মদ্যপ অবস্থায় ছিলেন, জিজ্ঞাসা করলেন, আর ওই দ্বিতীয় কেকটা কি আমরা খাব না? এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল।
সবার চোখ প্রিয়ার ওপর গিয়ে পড়ল, যে এই কথায় বেশ বিরক্ত মনে হল। ও, ওটা? আমার মা ওটা আনার জন্য জেদ করেছিলেন, কিন্তু একবার তাকিয়ে দেখুন ওটার দিকে। ও রান্নাঘরে গেল এবং আমার সাধারণ কেকটি নিয়ে ফিরে এলো। এটা দেখে তো মনে হচ্ছে কোনো 5 বছরের বাচ্চা স্কুলে বানিয়েছে। ঘরে হাসি ছড়িয়ে পড়ল। আমার মুখ রাগে থমথমে হয়ে গেল, কিন্তু আমি ধৈর্য বজায় রাখলাম। 70 বছরের জীবন আমাকে শিখিয়েছিল যে দরকার পড়লে নিজের আত্মসম্মান গিলে ফেলতে হয়। আমি এটা ভালোবেসে কিনেছিলাম। আমি নিচু স্বরে বললাম, আমার মনে হয়েছিল আমরা এটা ভাগ করে খেতে পারি। প্রিয়া আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখ ছিল ঠান্ডা এবং দূরত্বের। সেই মুহূর্তে আমি ওই বাচ্চাটিকে চিনতেই পারছিলাম না, যাকে আমি কোলে পিঠে মানুষ করেছিলাম। ভালোবাসা, আপনার কি মনে হয় এটা একটা যোগ্য উপহার? একটা সস্তা কেক দিয়ে বছরের পর বছর আপনার অনুপস্থিতির খামতি পূরণ হবে? অনুপস্থিতি? তোমার বাবার মৃত্যুর পর তোমাকে মানুষ করার জন্য আমি 2 শিফটে কাজ করেছি। যখনই তোমার আমাকে দরকার পড়েছে আমি কখনো পিছিয়ে আসিনি। আমি জবাব দিলাম। অনুভব করলাম আমার গলা ধরে আসছে। আর এখন আপনি কি চান? একটা মেডেল? ও অতিথিদের দিকে তাকিয়ে হাসল, যেন তাদের সমর্থন চাইছে। দেখুন সবাই, আমার মাকে মনে হয় যে একটা বেকারির কেক আমার জীবনের দাম মিটিয়ে দেবে। আমি কিছু বলার আগেই প্রিয়া যা করল তা আমি কখনো ভুলব না। ও কেকটি 2 হাতে তুলল এবং ঠিক আমার পায়ের সামনে মাটিতে ছুঁড়ে ফেলল। চকলেট আর ক্রিমের টুকরো সেই কাঠের মেঝেতে ছড়িয়ে গেল, যা আমি কোনোদিন অনেক পরিশ্রমে পরিষ্কার করতাম। আমি আমার পায়ের কাছে পড়ে থাকা কেকের টুকরোগুলোর দিকে তাকালাম। আইসিংয়ে লেখা সারদা নামটি তখন মেঝেতে বিকৃত হয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। প্রতিটি মুখ, প্রতিটি হাসি, প্রতিটি ঘৃণা ভরা নজর আমার স্মৃতিতে এমনভাবে খোদাই হয়ে গেল যা কোনোদিন মুছবে না। আমি কাঁদতে পারতাম, চিৎকার করতে পারতাম, কিন্তু 70 বছরের জীবন শিখিয়েছিল যে আসল শক্তি নীরবতায় থাকে, দেখার, বোঝার এবং সঠিক সময়ের অপেক্ষা করার ক্ষমতার মধ্যে থাকে। আমি উঠে দাঁড়ালাম, জামার উপর থেকে কেকের টুকরোগুলো ঝেড়ে ফেললাম এবং প্রিয়ার চোখের দিকে তাকালাম। আমি একটি শব্দও বললাম না। এর প্রয়োজন ছিল না। যা কিছু বলার ছিল তা হবে আমার কর্মের মাধ্যমে। আমি ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে এলাম। নিজের মাথা উঁচু রেখে রাতের ঠান্ডা হাওয়ায় হাঁটতে লাগলাম। বাড়ি যাওয়ার পথে আমি সেই সব ত্যাগের কথা ভাবছিলাম যা আমি মেয়ের জন্য করেছিলাম। যখন ও অসুস্থ থাকত তখন রাত জেগে থাকা, ওর আইন পড়ার জন্য আমার 3টে চাকরি করা, সব কথা মনে পড়ল। সেই বাড়ি যে আমি এত পরিশ্রমে তৈরি করেছিলাম এবং ওর নামে করে দিয়েছিলাম, তার দলিল এখনও আমার কাছেই ছিল। আমার কাঁপা হাতে স্বাক্ষর করা সেই হস্তান্তরের দলিল। ওরা ভেবেছিল ওরা এক বুড়িকে হারিয়ে দিয়েছে, কিন্তু ওরা জানত না যে ধৈর্য হল সবথেকে শক্তিশালী গুণ। কখনো কখনো প্রতিশোধ এমন এক পদ যার স্বাদ ঠান্ডা অবস্থায় ভালো লাগে। যখন আমি আমার ছোট অ্যাপার্টমেন্টে ঢুকলাম, যেখানে আমি প্রিয়াকে বাড়িটা লিখে দেওয়ার পর থাকতে এসেছিলাম, আমি আলো জ্বালালাম না। আমি অন্ধকারে বসে অনুভব করছিলাম যে আমার হার্টবিট ধীরে ধীরে শান্ত হচ্ছে। আমি এক ফোঁটা জলও ফেললাম না। কান্নার কোনো কারণ ছিল না, শুধু একটা স্থির সিদ্ধান্ত নেওয়ার ছিল। আমি ফোন তুললাম এবং এমন একটা নম্বর ডায়াল করলাম যা খুব কম ব্যবহার করতাম। ডাক্তার বর্মা, আমি সারদা দেবী বলছি। আমার কালকের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। হ্যাঁ, এটা খুব জরুরি। আমাকে কিছু আইনি পরিবর্তন করতে হবে। পরদিন সকালে আমি এক মানসিক স্বচ্ছতার সাথে জেগে উঠলাম। আমি সাবধানে পোশাক পরলাম এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের ফাইল নিয়ে বেরিয়ে পড়লাম। ড ভর্মার অফিস শহরের কেন্দ্রে ছিল। তিনি দশকের পর বছর ধরে আমাদের পরিবারের উকিল ছিলেন। যখন আমার স্বামী রমেশ জীবিত ছিলেন তখন থেকেই ড ভর্মা আমাকে বিনীত হাসির সাথে স্বাগত জানালেন। তিনি আমার ফাইলের নথিপত্র দেখে অবাক হলেন। আমি সম্পত্তির দলিলে এবং আমার উইলে কিছু পরিবর্তন করতে চাই, আমি দৃঢ়ভাবে বললাম। তিনি কৌতূহল নিয়ে আমার দিকে তাকালেন। আপনি কি নিশ্চিত? শেষবার যখন কথা হয়েছিল তখন আপনি প্রিয়া এবং নাতনিকে সব দিয়ে দিতে চেয়েছিলেন। মানুষ বদলে যায় ডাক্তারবাবু, অথবা বলা ভালো যে তারা দেখায় তারা আসলে কেমন। আমি ফাইল খুললাম। সেই বাড়ির দলিল যা আমি 10 বছর আগে প্রিয়াকে হস্তান্তর করেছিলাম, তাতে একটি বিশেষ ধারা ছিল যা অনেক উকিলই যুক্ত করেন। প্রয়োজনে আমি সেই হস্তান্তর বাতিল করার অধিকার রাখতাম। আমার সেই ছোট পোশাক কোম্পানির নথি যা আমি শুরু করেছিলাম এবং প্রিয়া এখন চালাচ্ছিল, তার অধিকাংশ শেয়ার এখনও আমার নামেই ছিল।
আর সেই সেভিংস অ্যাকাউন্ট যেখানে আমি সারা জীবনের এক এক পয়সা জমিয়েছিলাম তাতে প্রিয়ার ব্যবহারের অধিকার বাতিল করার সিদ্ধান্ত নিলাম। আমি চাই সব কিছু আমার কাছে ফিরে আসুক, আমি দৃঢ়ভাবে বললাম। বাড়ি, কোম্পানির নিয়ন্ত্রণ, অ্যাকাউন্টের অধিকার, সব। ড ভর্মা আমার কাছে পার্টির ঘটনা শুনলেন। তিনি লজ্জিত এবং দুঃখিত হলেন। তিনি জানালেন যে আইনিভাবে আমি এই পরিবর্তনগুলো করতে পারি। বাড়ির কাগজের ধারা একদম পরিষ্কার এবং কোম্পানির শেয়ারও আমার নামে। 1 সপ্তাহের মধ্যে সব কিছু প্রক্রিয়া সম্পন্ন হবে। আমি অফিস থেকে বেরিয়ে এক অদ্ভুত হালকা অনুভব করলাম। এটা খুশি ছিল না, এটা ছিল এক সঠিক কাজ করার নিশ্চয়তা, নিজের হকের জিনিস বাঁচানো। প্রিয়া পরের কয়েকদিন কোনো যোগাযোগ করেনি। ক্ষমা চাওয়ার জন্য কোনো ফোন বা মেসেজও আসেনি। মনে হয়েছিল ওর কাছে সেই অপমান করা কোনো ব্যাপারই নয়। 1 সপ্তাহ পর ডাক্তার বর্মা ফোন করলেন যে সব দলিল সইয়ের জন্য তৈরি। আমি গিয়ে সেগুলোতে সই করলাম। ওকে কবে জানানো হবে? আমি জিজ্ঞাসা করলাম। ডাক্তার বর্মা বললেন, নোটিশ কাল পাঠানো হবে। বাড়ির কাগজপত্রের অধিকার 1 সপ্তাহের মধ্যে আপনার নামে চলে আসবে। সেই রাতে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হলাম। 3 দিন পর প্রিয়ার ফোন এলো। ওর গলায় রাগ আর বিস্ময় মিশেছিল। মা, এটা কি হচ্ছে? আমি বাড়ি নিয়ে নোটারি থেকে নোটিশ পেয়েছি। আমি আমার গলার স্বর শান্ত রাখলাম। হ্যাঁ, আমি যা কিছু ছিল তা আমি ফেরত নিচ্ছি। আপনি এমনটা করতে পারেন না, বাড়ি তো অনেক বছর ধরে আমার নামে আছে। কাগজপত্র সাবধানে পড়ো প্রিয়া, বিশেষ করে সেই ছোট অক্ষরের ধারাগুলো যা পড়ার প্রয়োজন তুমি কোনোদিন মনে করনি। ফোনের ওপাশে সন্নত নিস্তব্ধতা ছেয়ে গেল। এটা কি কোনো প্রতিশোধ? ও কাপা গলায় জিজ্ঞাসা করল। না মেয়ে, এটা ন্যায় বিচার। যেভাবে তুমি আমাকে সবার সামনে অপমান করা উচিত মনে করেছিলে, আমারও মনে হচ্ছে আমার ত্যাগে গড়া জিনিসগুলো ফিরে পাওয়াটাই উচিত। ও চিৎকার করতে লাগল, মা, আপনি পাগল হয়ে গেছেন? শুধু একটা সামান্য পার্টির জন্য আপনি আমার জীবন নষ্ট করবেন? তুমি আমার কেক মাটিতে ফেলে দিয়েছিলে, আমাকে মাটি থেকে খেতে বলেছিলে। এটা কোনো মজা ছিল না প্রিয়া। প্রিয়া অনেক চেষ্টা করল, আদালত থেকে শুরু করে বাচ্চাদের দিয়ে অনুরোধ করানো পর্যন্ত, কিন্তু আইন আমার পক্ষেই ছিল। শক্তির ভারসাম্য এক নিমিষেই বদলে গেল। ও যে আমাকে ঘৃণার সাথে দেখত, এখন ভয়ের সাথে দেখতে শুরু করল। এরপর এক সন্ধ্যায় প্রিয়া আমার অ্যাপার্টমেন্টে এলো। ওর চোখে জল আর মুখে হতাশা ছিল। আমি বুঝতে চাইছি আপনি এমন কেন করছেন। তুমি কি সত্যিই বোঝনি সেই পার্টির পর এটা ছাড়া আর কি হতে পারত? ওটা একটা মজা ছিল মা, আমি মদ্যপ ছিলাম। আপনি এভাবে আমার জীবন নষ্ট করতে পারেন না। আমি তোমার জীবন নষ্ট করছি না প্রিয়া, আমি নিজের জীবন ফেরত নিচ্ছি। বহু বছর আমি তোমাকে সব দিয়েছি, তার বদলে আমি শুধু উপহাস পেয়েছি। প্রিয়া শেষ পর্যন্ত স্বীকার করল যে ও অন্যায় করেছিল, কিন্তু সেই কান্নায় অনুতপ্ত হওয়ার চেয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় বেশি ছিল। আমি চাই তুমি নিজের কর্মের ফল থেকে শেখো, নিজের জীবন নিজে গড়ো, আমি তাকে বললাম। ও চলে যাওয়ার সময় ধমকি দিয়ে গেল যে আমি যখন অসুস্থ হব তখন আমাকে কেউ দেখবে না। আমি উত্তর দিলাম, আমি একা থাকা পছন্দ করব, কিন্তু এমন মানুষের ভিড়ে থাকব না যারা আমাকে সম্মান করে না। পরের কয়েক সপ্তাহের মধ্যে প্রিয়ার আধিপত্য শেষ হয়ে গেল। বাড়ি খালি করে দিয়ে ও একটি ছোট ভাড়ার অ্যাপার্টমেন্টে চলে গেল। কোম্পানি এখন আমার নতুন ম্যানেজারের অধীনে চলতে লাগল। আমার আনন্দ হচ্ছিল না, কিন্তু একটা শান্তি ছিল যে ন্যায় বিচার হয়েছে। একদিন সকালে আমার নাতনি দিয়া একটি ছোট খাম হাতে নিয়ে আমার দরজায় হাজির হল। ও লুকিয়ে এসেছিল। ও আমাকে একটি ছবি এঁকে উপহার দিল, যেখানে আমি আর ও হাত ধরে দাঁড়িয়ে আছি। ও মৃদু স্বরে বলল, মা আর আপনার কেক ওভাবে ফেলা উচিত হয়নি দিদা। আমি হাসিনি। আমি তাকে জড়িয়ে ধরলাম। ও জানালো প্রিয়া এখন প্রায়ই রাতে কাঁদে। আমার খারাপ লাগলো, কিন্তু আমি জানতাম এই শিক্ষাটা ওর দরকার ছিল। প্রিয়া আমার মেয়ে হতে পারে, কিন্তু জীবনের ৭০ বছর আমাকে শিখিয়েছে যে আগে আত্মসম্মান, তারপর ভালোবাসা। এখন আমি আমার ভবিষ্যতের দিকে তাকাচ্ছি, যেখানে আমার মর্যাদার সাথে আর কোনো আপস হবে না। এর মধ্যে তফাত আছে। সে কি এমন কিছু করতে পারে যাতে আপনি আর হতাশ না হন? এই মাসুম আর সরাসরি প্রশ্নটি আমাকে চমকে দিল। হয়তো, কিন্তু এটি তার ওপর নির্ভর করছে, আমার ওপর নয়। দিয়া মাথা নাড়ল, যেন সে নিজের অল্প বয়স সত্ত্বেও পরিস্থিতির জটিলতা পুরোপুরি বুঝতে পেরেছে। আমাকে তোমাকে এখন বাড়ি নিয়ে যেতে হবে। তোমার মা চিন্তিত হবেন যদি জানতে পারেন যে তুমি একা বাইরে এসেছিলে।
সারদা দেবী প্রিয়ার অ্যাপার্টমেন্ট পর্যন্ত যাওয়ার পথে আমি দিয়াকে পেছনের আয়নায় দেখছিলাম। ওর মধ্যে আমার মেয়ের কিছুটা অংশ ছিল, সেই একই দৃঢ়তা, সেই একই স্বাধীনতা, কিন্তু কিছুটা আলাদা বিষয়ও ছিল, একটা সংবেদনশীলতা, যা প্রিয়া পথের কোথাও হারিয়ে ফেলেছিল। যখন আমরা পৌঁছালাম তখন দেখলাম ইমারতটি সেই বাড়ির চেয়ে অনেক কম শানদার ছিল যেখানে ওরা আগে থাকত। দিয়া গাড়ি থেকে নামার আগে আমার হাত শক্ত করে ধরল। আপনি কি এই দিনগুলোর মধ্যে কোনো একদিন আমার সাথে দেখা করতে আসবেন, ঠাম্মা? অবশ্যই বেটি, যদি তোমার মা অনুমতি দেন। তিনি দেবেন, আমি তাকে রাজি করাব। আমি সেই শিশুসুলভ বিশ্বাসের উপর হাসলাম। নিজের মায়ের সাথে ভালো ব্যবহার করো দিয়া। তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনার কারণে, তাদের সিদ্ধান্তের কারণে, এর মধ্যে তফাত আছে। আমি আমার নাতনিকে এই ইমারতের ভেতরে যেতে দেখলাম, যে নিজের বয়সের চেয়ে অনেক বেশি সমঝদারির সাথে নিয়ে চলছিল। হয়তো আমি ভাবলাম মিটমাটের আশা পুরোপুরি হারিয়ে যায়নি। প্রিয়ার মাধ্যমে নয়, বরং পরবর্তী প্রজন্মের মাধ্যমে, যারা এখনও সম্মান আর কৃতজ্ঞতার মূল্য শিখতে পারে। সারদা দেবী বাড়ি ফেরার পথে আমি সেই পুরনো সম্পত্তির পাশ দিয়ে গেলাম যা আমি ফেরত নিয়েছিলাম। বাড়িটি এখন খালি ছিল। আমার সিদ্ধান্তের অপেক্ষায় ছিল যে তার ভবিষ্যৎ কী হবে। আমি গাড়ি সামনে থামালাম এবং পরিচিত দেয়ালগুলোর দিকে তাকিয়ে রইলাম। ওই দেয়ালগুলোতে কত স্মৃতি মিশেছিল। প্রিয়ার জন্ম, তার প্রথম পদক্ষেপ, আমার স্বামী রমেশের মৃত্যু, এক মেয়েকে মানুষ করতে আর একটা সুরক্ষিত ভবিষ্যৎ গড়তে একা সংগ্রামের বছরগুলো, এবং শেষমেশ এই সব ত্যাগ করার সিদ্ধান্ত, এই ভেবে যে আমি তার সুখ নিশ্চিত করছি। সেই মুহূর্তে আমার মাথায় একটা চিন্তা এলো। এটি সাথে সাথে মিটমাট বা নিঃশর্ত ক্ষমা হবে না, এটি একটি শুরু হবে, নতুন কিছু করার দিকে একটি ছোট পদক্ষেপ। আমি বাড়ি ফিরে এলাম আর ডাক্তার মেন্ডেসকে ফোন করলাম। ডাক্তার, আমার আরও কিছু নথি তৈরি করতে আপনার সাহায্য চাই। তিনি ফোন ধরতেই আমি বললাম, উইলে আরও বদল সারদা দেবী? ঠিক তেমন নয়, ওই বাড়ির জন্য আমার কাছে অন্য কিছু পরিকল্পনা আছে। সারদা দেবী, আষাঢ় মাসগুলো আমার জীবনে এক নতুন রুটিন নিয়ে এলো। অন্যদের জন্য বেঁচে থাকার বছরগুলোর পর আমি অবশেষে নিজের জন্য বাঁচতে শিখছিলাম। আমি স্থানীয় লাইব্রেরিতে একটি রিডিং গ্রুপে যোগ দিতে শুরু করলাম। আমি পেইন্টিং ক্লাসে ভর্তি হলাম, এমন কিছু যা আমি সবসময় করতে চেয়েছিলাম কিন্তু কখনো সময় পাইনি। আমি নতুন বন্ধু বানালাম, আমার বয়সের মানুষ, যারা জীবনের ওঠানামাগুলো বোঝেন। যে বাড়িটি আমি ফেরত নিয়েছিলাম সেটি কিছু সময় পর্যন্ত খালি রইল, যখন আমি ভাবছিলাম কি করা যায়। অনেক রিয়েল এস্টেট এজেন্ট লোভনীয় অফার নিয়ে আমার সাথে যোগাযোগ করল। বছরের ব্যবধানে চারপাশের জমির দাম অনেকটা বেড়ে গিয়েছিল, কিন্তু আমার কাছে অন্য পরিকল্পনা ছিল। ঘটনার কয়েক মাস পর এক রবিবার সন্ধ্যায় আমি আরেকজন অপ্রত্যাশিত আগন্তুককে পেলাম। এটি আমার মেজনাতি রাহুল ছিল, যার বয়স এখন 12 বছর। সে গেটের সামনে দাঁড়িয়ে একটি পুরনো সাইকেল ধরে আমার বাড়ির দিকে ভয় আর দৃঢ় সংকল্পের মিশেলে তাকিয়েছিল। রাহুল, আমি ওকে দেখে আশ্চর্যজনকভাবে ডাকলাম, কিছু হয়েছে কি? না ঠাম্মা। সে সাইকেলটিকে গেটের সাথে হেলান দিয়ে রেখে কাছে এলো। ব্যাস, আপনাকে দেখতে চেয়েছিলাম। আমি গেট খুলে দিলাম আর ওকে ভেতরে আসতে দিলাম। দিয়া যেখানে শুদ্ধ শক্তি আর হাসিখুশি ছিল, রাহুল সবসময়ই একটু বেশি গম্ভীর আর চিন্তাশীল ছিল। সে আমাকে এই দিক থেকে আমার পরলোকগত স্বামী রমেশের খুব কথা মনে করিয়ে দিত। নতুন স্কুলে কেমন চলছে? আমি নিস্তব্ধতা ভাঙার চেষ্টা করে জিজ্ঞেস করলাম। আলাবা, কম জৌলুসপূর্ণ জানেন তো, কিন্তু শিক্ষকরা ভালো। সে কিছুক্ষণ থেমে বলল, যেন সাহস সঞ্চয় করছে। মাও বদলে গেছে। বদলে গেছে মানে? বেশি উপস্থিত থাকেন বলে মনে হয়। এখন তিনি রান্না করেন, আপনি কি জানেন? তিনি আগে কখনো করেননি, এবং তিনি আমাদের নিজে স্কুলে নিয়ে যান। এখন কোনো ড্রাইভার নেই। সারদা দেবী, এই তথ্য আমাকে চমকে দিল। প্রিয়া সবসময় ঘরের কাজ, বিশেষ করে রান্না করা ঘৃণা করত। আর এটা ভালো না খারাপ? আমি সততার সাথে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। এটা অদ্ভুত, কিন্তু ভালো। অদ্ভুত লাগে। রাহুল নিজের হাতের দিকে তাকিয়ে ইতস্তত করে বলল, তিনি রাতে খুব কাঁদেন। তার মনে হয় যে আমরা বুঝতে পারি না, কিন্তু অ্যাপার্টমেন্টের দেয়ালগুলো খুব পাতলা। আমি বুকে ব্যথা অনুভব করলাম। এটা শুনে আমার খুব আফসোস হচ্ছে। এটা আপনার ভুল নয়। দিয়া ওর বয়সের চেয়ে অনেক বেশি সমঝদারির সাথে আমার দিকে তাকালো। মামনি বলে যে আপনার ভুল, কিন্তু আমি ওই পার্টিতে সব দেখেছিলাম। ওটা খুব খারাপ ছিল। কখনো কখনো মানুষ ভুল করে দিয়া, আমরা সবাই করি, কিন্তু আপনার কেক মাটিতে ফেলে দেওয়া ভুল ছিল না।
ওটা জেনে শুনে করা হয়েছিল। সে কেবল সেটা মনে করেই রাগে ফেটে পড়ছিল। আমি কাউকে আমার মায়ের সাথে এমন ব্যবহার করতে কখনো দেখিনি। আমি জবাব দিতে পারলাম না। আমার মনের একটা অংশ প্রিয়ার পক্ষ নিতে চাচ্ছিল, বলতে চাচ্ছিল যে সে খারাপ মানুষ নয়, শুধু নিজের হতাশার মধ্যে জড়িয়ে গিয়েছিল। অন্য অংশটি দিয়ার কথার মধ্যে সত্য খুঁজে পাচ্ছিল। যা হয়েছিল তা তাৎক্ষণিক আবেগ ছিল না, বরং বছরের পর বছরের জমে থাকা ক্ষোভের পরিণাম ছিল। তুমি আজ আমার সাথে দেখা করতে কেন এলে দিয়া? সে দীর্ঘশ্বাস নিল। আমি জানতে চেয়েছিলাম যে আপনি কি এখনও আমার দিদা আছেন। এই প্রশ্নটি আমাকে চমকে দিল। অবশ্যই আমার সোনা, এটা কখনো বদলাবে না। মামুনি যা করার পর এবং সবকিছু নিয়ে নেওয়ার পরেও? দিয়া, তোমার মামুনি আর আমার মধ্যে যা হয়েছে তা জটিল, কিন্তু তুমি বা তোমার ভাইবোনরা কখনো তার সাথে জড়িত ছিলে না। আমি তোমাদের এখনও ভালোবাসি আর সব সময় বাঁচতে থাকব। সে কিছুটা শান্ত হল। মামুনি বলল যে আপনি আমাদের ছেড়ে দিয়েছেন, এখন আমাদের নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। আর তুমি সেটা বিশ্বাস করলে? সে মাথা নাড়ল। তাই আমি নিজে দেখতে এলাম। আমি সোফায় ওর পাশে বসে পড়লাম আর ওর হাত ধরলাম। সেগুলো আমার স্মৃতির চেয়ে বড় ছিল। আঙুলগুলো এখন আর বাচ্চাদের মতো লাগছিল না। দিয়া, আমি চাই তুমি একটা কথা বোঝো। কখনো কখনো বড়রা একে অপরের সাথে গম্ভীর ভুল করে ফেলে। কখনো কখনো সীমা ঠিক করা জরুরি হয়, এমনকি সেই মানুষগুলোর সাথেও যাদের আমরা ভালোবাসি। আমি যা করেছি তা তোমার মামুনি বা তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, তা সেই জিনিসটিকে পুনরায় ফিরিয়ে আনার জন্য ছিল যা অনেক আগে ভেঙে গিয়েছিল, আমার মর্যাদা। মর্যাদা কি? এটা হলো সেই মূল্য যা আমরা নিজেদের দেই। এটা জানা যে আমরা আমাদের বয়স বা পরিস্থিতির পরোয়া না করে সম্মানের দাবিদার। সে ধীরে ধীরে মাথা নাড়ল। যেমন যখন পিটি টিচার আমাকে ক্লাসের সামনে দুর্বল বলেছিলেন আর আপনি বলেছিলেন যে আমার সম্মানের দাবি জানানো উচিত। একেবারেই। আমি হাসলাম। অবাক হলাম যে ওর সেই উপদেশ মনে ছিল। কাউকে কখনো নিজের সাথে এমন ব্যবহার করতে দেওয়া উচিত নয় যেন তার কোনো মূল্য নেই, নিজের মেয়েকেও নয়। সে নিজের চোখ আমার চোখে রেখে জিজ্ঞেস করল, নিজের মেয়েকেও নয়? আমি ধীরে ধীরে নিশ্চিত করলাম। আমরা কিছুক্ষণের জন্য শান্ত রইলাম। প্রত্যেকেই সেই কথোপকথনের ভার অনুভব করছিল। তারপর সে জানালার বাইরে তাকালো আর দেখল যে সূর্য ডুবতে শুরু করেছে। আমাকে যেতে হবে। মামুনি চিন্তা করবেন যদি আমি অন্ধকার হওয়ার পর পৌঁছাই। আমি ওকে গাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলাম, কিন্তু সে মানা করে দিল। জেদ ধরল যে সাইকেলে শর্টকাট রাস্তা দিয়ে গেলে বেশি তাড়াতাড়ি হবে। যাওয়ার আগে সে আমাকে একটা শক্ত আলিঙ্গন করল, এমন একটা আলিঙ্গন যা মাসের অনুপস্থিতির ঘাটতি পূরণ করতে চাইছিল। আমি কি অন্য কোনো দিন আসতে পারি? যখন চাও দিয়া, আমার দরজা সবসময় খোলা থাকবে। আমি ওকে রাস্তায় সাইকেল চালিয়ে যেতে দেখলাম যতক্ষণ না সে মোড়ের আড়ালে হারিয়ে গেল। বিষণ্ণতা আর আশার এক মিশ্রণ অনুভব করছিলাম। দিয়ার সাথে কথোপকথন আমাকে দেখিয়েছিল যে সবকিছুর পরেও সেই যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে কিছু ইতিবাচক বেরোতে পারে। প্রিয়া এমন সব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল যার মোকাবিলা সে আগে কখনো করেনি, এবং হয়তো এটি তাকে পরিপক্ক হতে আর নিজের বাচ্চাদের জীবনে আরও বেশি উপস্থিত থাকতে বাধ্য করছিল। সেই রাত আমি একটা সিদ্ধান্ত নিলাম, যেটির ব্যাপারে আমি কয়েক সপ্তাহ ধরে ভাবছিলাম। যে বাড়িটি আমি ফেরত নিয়েছিলাম তা বিক্রি করা হবে না। আমার কাছে তার জন্য অন্য পরিকল্পনা ছিল। পরদিন সকালে আমি ডাক্তার শর্মাকে ফোন করলাম। ডাক্তার, আমার নতুন নথি তৈরি করার দরকার। আমি বাড়িটিকে একটি ফাউন্ডেশনে বদলাতে চাই। একটি ফাউন্ডেশন? তিনি অবাক হলেন। কোন ধরনের ফাউন্ডেশন? প্রবীণ নাগরিকদের জন্য একটি কমিউনিটি সেন্টার। আমি বোঝালাম, এমন একটা জায়গা যেখানে আমার বয়সের মানুষরা দেখা করতে পারবে, নতুন জিনিস শিখতে পারবে, অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবে, যেখানে তাদের সেই মর্যাদার সাথে দেখা হবে যার তারা দাবিদার। সামান্য নীরবতা ছিল এবং তারপর তিনি বললেন, সারদা দেবী, এটি একটি দারুণ আইডিয়া। আমি আজই নথিপত্রের কাজ শুরু করব। আগামী সপ্তাহগুলোতে আমি নিজেকে পুরোপুরি এই প্রকল্পের জন্য উৎসর্গ করে দিলাম। আমি বাড়িটিকে উপযোগী করার জন্য স্থপতিদের নিয়োগ করলাম। আমি অন্য শহরগুলোতে এই ধরনের প্রোগ্রামের উপর খোঁজ খবর নিলাম। আমি প্রবীণ নাগরিকদের বিশেষ প্রয়োজনীয়তা নিয়ে সমাজকর্মীদের সাথে কথা বললাম। আমার জমানো টাকা, যা আমি বছরের পর বছর জরুরি অবস্থার জন্য বাঁচিয়ে রেখেছিলাম, শেষমেশ এমন কিছু করার জন্য ব্যবহার করা হবে যা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। প্রকল্পটি স্থানীয় মিডিয়ার নজর কাড়ল। একটি প্রতিবেশী খবরের কাগজ বাড়ির মর্যাদার ওপর একটি রিপোর্ট প্রকাশ করল, কারণ আমি কেন্দ্রটির নাম ওটাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কাহিনীতে সংক্ষেপে উল্লেখ করা হয়েছিল যে সম্পত্তিটি আগে আমার মেয়ের ছিল, কিন্তু মূল ফোকাস ছিল পরিবর্তন আর সেই ইতিবাচক প্রভাবের ওপর যা এই জায়গাটি সমাজের ওপর ফেলবে।
সেই রিপোর্টের মাধ্যমেই প্রিয়া আমার পরিকল্পনার কথা জানতে পারল। এক বৃষ্টির দুপুরে যখন আমি সেই শ্রমিকদের সাথে ছিলাম যারা বাড়ির প্রবেশপথে একটি র্যাম্প বানাচ্ছিল, আমি ওর গাড়িটিকে রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে ওখানে প্রায় 1 ঘন্টা পর্যন্ত ছিল, শুধু দেখছিল, গাড়ি থেকে বাইরে না বেরিয়েই। যখন সে অবশেষে চলে গেল, আমি ওর মুখে কোনো অভিব্যক্তি পড়তে পারলাম না। 2 সপ্তাহ পর আমি ডাকে একটি খাম পেলাম। ভেতরে একটি হাতে লেখা চিঠি ছিল। মামনি, আমি দেখলাম যে আপনি বাড়ির সাথে কি করছেন। প্রথমে আমি রাগে ছিলাম। আমি ভেবেছিলাম এটি আমাকে অপমান করার আরেকটি উপায়, দুনিয়াকে এটা দেখানোর যে আমি কত অকৃতজ্ঞ ছিলাম। তারপর দিয়া আমাকে সেই ড্রয়িংটা দেখালো যা সে আপনার জন্য বানিয়েছিল। দিয়া আমাকে জানালো যে আমার বারণ করা সত্ত্বেও তোমার সাথে দেখা করতে যাওয়া, এমনকি আমার ছোট নাতি, যে কখনো নিজের মনের কথা বলতো না, সেও জিজ্ঞেস করল যে দিদামা আবার কবে আসবেন। আমি উপলব্ধি করলাম যে যেখানে আমি সবকিছু হারাচ্ছিলাম, সেখানে আপনি কেবল বদলা নেওয়ার চেষ্টা করছিলেন না, বরং আপনি নতুন কিছু গড়ছিলেন। কেবল বাড়ি নয়, বরং নিজের জীবনও। আমি আপনার কাছে ক্ষমা চাইছি না, আর কোনো ফাঁপা সাফাইও দিচ্ছি না। ওই পার্টিডে আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য ছিল, নিষ্ঠুর ছিল, নীচ ছিল, এবং এটি দেখাতো যে আমি কেমন মানুষ হয়ে গিয়েছিলাম। আমি কেবল চাই আপনি জানুন যে আমি বদলানোর চেষ্টা করছি, যাতে আমি কেবল বস্তুগতভাবে হারানো জিনিসগুলোই নয়, বরং সেই সব কিছুও যেন না হারাই যা সত্যিই গুরুত্বপূর্ণ, নিজের বাচ্চাদের সম্মান, আর হয়তো কোনোদিন আপনারও। যদি আপনার কমিউনিটি সেন্টারে সাহায্যের প্রয়োজন হয়, তবে আমি একজন আইনজীবী। আমি সেখানে আসা প্রবীণদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে পারি। আমি জানি এটা খুব সামান্য, কিন্তু এটা একটা শুরু। প্রিয়া। আমি এই চিঠিটা অনেকবার পড়লাম। প্রিয়ার ছলচাতুরি ভরা সুর খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে এটি সত্য মনে হল। এতে আমার সিদ্ধান্তের ওপর পুনর্বিবেচনা করার কোনো লুকানো দাবি ছিল না, আমার মধ্যে অপরাধবোধ জাগানোর কোনো চেষ্টা ছিল না। কেবল ভুল স্বীকার করা আর সাহায্যের প্রস্তাব ছিল, যা থেকে ওর নিজের কোনো ফায়দা হওয়ার ছিল না। আমি সাথে সাথে জবাব দিলাম না। ওই শব্দগুলো বোঝার জন্য আমার সময়ের প্রয়োজন ছিল। এটা বোঝার জন্য যে আমি কি সত্যিই মিটমাটের দিকে একটা পদক্ষেপ বাড়ানোর জন্য প্রস্তুত ছিলাম। কেন্দ্রের উদ্বোধন আগামী মাসের জন্য ঠিক করা হয়েছিল। আমি বন্ধু, প্রতিবেশী, স্থানীয় কর্মকর্তা, সমাজকর্মী আর প্রবীণ বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছিলাম, যারা সময় সময় বিনামূল্যে পরিষেবা দেওয়ার সম্মতি জানিয়েছিলেন। কিন্তু 3টি বিশেষ আমন্ত্রণপত্র ছিল যা আমি এখনও পাঠাইনি। এগুলো আমার সব নাতি নাতনিদের জন্য ছিল। প্রিয়ার চিঠির উপর 1 সপ্তাহ ভাবার পর আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি বাচ্চাদের আমন্ত্রণপত্র পাঠালাম, আর প্রিয়ার জন্য একটি চতুর্থ খামও জুড়ে দিলাম। এটি পুরোপুরি ক্ষমা ছিল না, আর এটি কোনো প্রতিশ্রুতিও ছিল না যে সবকিছু আগের মতো হয়ে যাবে। এটি কেবল একটি নতুন শুরুর উপস্থিতিতে থাকার আমন্ত্রণ ছিল। উদ্বোধনের দিন আকাশ অসাধারণ নীল ছিল, যেন প্রকৃতিও আমাদের সাথে উৎসব পালন করতে চাচ্ছিল। বাড়ির বাগান মানুষে ভর্তি ছিল, যাদের অনেকের আমি ব্যক্তিগত পরিচয়ও জানতাম না। সমাজ এই ভাবনাকে উৎসাহের সাথে গ্রহণ করেছিল। যখন আমি উদ্বোধনী ভাষণের জন্য তৈরি হচ্ছিলাম, আমি একটি পারিবারিক গাড়িকে পার্ক হতে দেখলাম। প্রিয়া একটি সাধারণ পোশাকে বাইরে বেরোল, এমন পোশাকে মোটেও নয় যা সে আগে পরত। বাচ্চারা পেছনে এলো, সবাই অনুষ্ঠানের জন্য আনুষ্ঠানিকভাবে সেজেছিল। তারা ভিড়ের পেছনে চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন তারা কারো নজর কাটতে চাচ্ছিল না। আমি ছোট একটা অস্থায়ী মঞ্চে উঠলাম আর মাইক্রোফোন ঠিক করলাম। শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে আজ আমরা গরিমা সদনের উদ্বোধন করছি। যখন আমি প্রবীণদের সম্মানের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম, যে কিভাবে সমাজ প্রায়ই সেই মানুষদের অবদান ভুলে যায় যারা তরুণ প্রজন্মের জন্য পথ তৈরি করেছে, তখন ভিড়ের মধ্যে প্রিয়ার সাথে আমার চোখাচোখি হল। ওর চোখে এখন আর সেই অহংকার ছিল না, না ছিল সেই হিসাব নিকাশ করা চটক যা আমি খুব ভালোভাবে জানতাম। আরও কিছু ছিল যা প্রায় নম্রতার মতো লাগছিল। এই বাড়ি, আমি বলতে থাকলাম, অনেক বছর আগে ভালোবাসা দিয়ে বানানো হয়েছিল। এটি সুখ আর দুঃখের মুহূর্ত দেখেছে। এটি জন্ম আর বিদায়ের সাক্ষী থেকেছে। এখন একে একটি নতুন জীবন, একটি নতুন উদ্দেশ্য দেয়া হচ্ছে। এটি এমন এক জায়গা হবে যেখানে মর্যাদার ওপর কখনো প্রশ্ন তোলা হবে না, যেখানে সম্মান সকল আলোচনার ভিত্তি হবে। যখন আমি ভাষণ শেষ করলাম, তখন উষ্ণ করতালিতে ভরে গেল চারপাশ। মানুষজন আমার সাথে দেখা করতে এলো এই উদ্যোগের প্রশংসা করার জন্য। এই ভিড়ভাট্টার মধ্যে আমি প্রিয়া আর বাচ্চাদের চোখের আড়াল করে ফেলেছিলাম। আমার মনে হলো হয়তো ওরা চলে গেছে, কারণ ওদের এই ছোট উপস্থিতি ওদের জন্য যথেষ্ট কঠিন ছিল। কিন্তু যখন ভিড় বাগানের বুফের দিকে এগোতে শুরু করল, আমি প্রিয়াকে পুরনো বসার ঘরে একা দাঁড়িয়ে থাকতে দেখলাম,
যেটি এখন আরামদায়ক সোফা আর বইয়ে ঠাসা আলমারির সাথে এক সুন্দর স্থানে বদলে গিয়েছিল। আমি ধীরে ধীরে ওর কাছে গেলাম। কি বলতে হবে তা নিয়ে অনিশ্চিত ছিলাম। সে আমার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল, দেয়ালে টাঙানো একটি ছবির দিকে তাকিয়েছিল, যা বাড়িতে আমি একমাত্র ব্যক্তিগত সাজসজ্জা হিসেবে রেখেছিলাম। এটি তখনকার পুরনো ছবি, যখন সে ছোট ছিল। আমরা দুজনে বাগানে, আমি ওকে ফুল গাছ লাগানো শেখাচ্ছিলাম। ওটা তোমার প্রিয় ফুল ছিল, আমি ওর পাশে থেমে বললাম। ডেইজি। সে ছবি থেকে নজর না সরিয়েই মাথা নাড়ল। আপনার আমার চেয়ে অনেক বেশি ধৈর্য ছিল। আমি সব জায়গায় মাটি ছিটিয়ে দিতাম, ফুলগুলো সময়ের আগেই ছিঁড়ে ফেলতাম, আর আপনি আমাকে একবারও বকেননি। তুমি কেবল একটা শিশু ছিলে, শিখছিলে। আর এখন আমার কি অজুহাত আছে? সে অবশেষে আমার দিকে ঘুরল। ওর চোখে জল ছিল। আমি এই মানুষ কবে হয়ে গেলাম, মা? আমি কবে থেকে এটা মানতে শুরু করলাম যে আমি আপনার সাথে এমন ব্যবহার করতে পারি? আমার কাছে এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর ছিল না। এই পরিবর্তন ধীরে ধীরে হয়েছিল। অসম্মানের ছোট ছোট কাজ, যা বছর ধরে জমা হতে চলেছিল, প্রতিটা আগের চেয়ে বেশি খারাপ, যতক্ষণ না ওই কেক ফেলার ভয়াবহ ঘটনাটি ঘটল। এতে কোনো তফাৎ পড়ে না যে এটি কবে শুরু হয়েছিল, প্রিয়া। যা গুরুত্বপূর্ণ তা হলো এখন তুমি উপলব্ধি করছো যে কিছু বদলাতে হবে। বাচ্চারা তোমাকে মিস করে, আমি ইতস্তত করে বললাম, কারণ এটা স্বীকার করা অত্যন্ত কঠিন ছিল। আমিও তোমাকে মিস করি। আমি এখানে আছি, আমি কেবল জবাব দিলাম। সব সময় ছিলাম। এটা অত সহজ নয়, তাই না? আমি যা করেছি তারপর। না, এটা সহজ নয়। একবার ভেঙে যাওয়ার পর বিশ্বাস সহজে জোড়া লাগে না। সে মাথা নাড়ল, স্বীকার করে নিয়ে। ওই কথাগুলো সত্যতা অনুভব করল। আমি জিনিসগুলো ঠিক করা শুরু করার জন্য কি করতে পারি? আমি দেয়ালের ছবির দিকে আবার তাকালাম। ওই ছোট প্রিয়া, যার চোখ জলজল করত আর হাসিটা ছিল খাঁটি। কোথাও না কোথাও ওই বাচ্চাটি আজও বেঁচে আছে, তিক্ততা আর উচ্চাকাঙ্ক্ষার পাহাড়ের তলায় চাপা পড়ে। আমরা ধীরে ধীরে শুরু করতে পারি, আমি পরামর্শ দিলাম। মাসে একবার বাচ্চাদের সাথে রবিবারের দুপুরের খাবার। ওর ঠোঁটে একটা ইতস্তত হাসি ফুটে এলো। আমার ভালো লাগবে। আর কেন্দ্রের জন্য আপনার আইনি সহায়তার প্রস্তাব সিরিয়াস ছিল? একেবারেই সিরিয়াস। তো আমরা ওখান থেকেই শুরু করতে পারি, এক এক পা করে। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম না। ক্ষমা বা কোনো আদর্শ ভবিষ্যতের কোনো নাটকীয় ঘোষণা হল না। শুধু এক নগণ্য সমজদারি, এক একরত্তি আলোর বিন্দু, যেখানে আগে পুরোপুরি অন্ধকার মনে হচ্ছিল। যখন প্রিয়া বাচ্চাদের সাথে কয়েক ঘন্টা পর চলে গেল, বাগানে এক চা পার্টির পর, যেখানে আমরা নিরাপদ বিষয়ে ভাষা ভাষা কথা বলেছিলাম, আমি আমার কাঁধ থেকে একটা বোঝা কম অনুভব করলাম। এটি পুরোপুরি ক্ষমা ছিল না, এখনও নয়। এটি এমন কিছু ছিল যা গ্রহণযোগ্যতার কাছাকাছি ছিল। গ্রহণযোগ্যতা এই যে মানুষ বদলাতে পারে, সম্পর্ক আবার নতুন করে গড়া যেতে পারে, এবং কখনো কখনো সবথেকে বড় মর্যাদা নতুন করে শুরু করার অনুমতি দেওয়ার মধ্যে থাকে। আশরা সাধনের উদ্বোধনের 1 বছর হয়ে গিয়েছিল। কেন্দ্রটি আমার আশার চেয়েও বেশি সফল হল। প্রতিদিন ডজন ডজন প্রবীণ সেখানে আসতেন, সামাজিক কাজে অংশ নিতেন বা শুধু গল্প আর অভিজ্ঞতা ভাগ করতে আসতেন। আমি প্রায় রোজ ওখানে থাকতাম, এখন মালিক হিসেবে নয়, বরং একজন স্বেচ্ছাসেবী আর কখনো কখনো একজন ছাত্রী হিসেবে। বুধবারের পেইন্টিং ক্লাস সপ্তাহের আমার প্রিয় সময় হয়ে উঠেছিল। প্রিয়ার সাথে আমার সম্পর্ক ধীরে ধীরে বিকশিত হল, যা প্রত্যাশিত ছিল। রবিবারের দুপুরের খাবারের প্রথা হয়ে গিয়েছিল। শুরুতে সেগুলো একটু থমথমে মোলাকাত ছিল, অদ্ভুত নিস্তব্ধতা আর ভাষা ভাষা কথায় ভরা। কিন্তু সময়ের সাথে কিছু বদলাতে লাগল। বাচ্চারা আমাদের মধ্যে একটা সেতুর কাজ করত। নিজেদের স্কুলের গল্প আর ভবিষ্যতের পরিকল্পনায় ফাঁকা জায়গাগুলো ভরাট করত। প্রিয়া কেন্দ্রে আইনি সহায়তা দেওয়ার নিজের কথা রেখেছে। সপ্তাহে একদিন সে আসত আর পেনশন, পারিবারিক বিবাদ বা আইনি বিষয়ে সন্দেহ থাকা প্রবীণদের যত্ন নিত। শুরুতে আমরা একই ঘরে একা থাকতে এড়িয়ে চলতাম, কিন্তু ধীরে ধীরে আমরা শিষ্টাচারের শব্দের চেয়ে বেশি কিছু বিনিময় করতে শুরু করলাম। আমরা কখনো কেক ফেলার ঘটনা নিয়ে সরাসরি কথা বলিনি। এটি এমন এক ক্ষত ছিল যে আমরা দুজনেই জানতাম যে সেটি বর্তমান আছে, কিন্তু যাকে আমরা এখনও পুরোপুরি সামনে আনতে প্রস্তুত ছিলাম না। তবে ছোট ছোট মন্তব্য, চিনে নেওয়ার দৃষ্টি আর সংবেদনশীলতার মুহূর্তগুলো নতুন কিছু গড়তে শুরু করেছিল, যা হয়তো ঠিক আগের মা-মেয়ের সম্পর্ক ছিল না, তবে নতুন এবং সম্ভবত অনেক বেশি সুস্থ সম্পর্ক ছিল।
কেন্দ্রে এক বিশেষ শান্ত দুপুরে প্রিয়া আমাকে পড়ার ঘরে খুঁজে পেল, যেখানে আমি নতুন দান করা বইগুলো সাজাচ্ছিলাম। আমাকে কোনো বিষয়ে আপনার মতামত চাই, সে বলল, কিছুটা ঘাবড়ানো লাগছিল। অবশ্যই, কি ব্যাপার? আমি একটা চাকরির অফার পেয়েছি, একটা এনজিও যারা কম আয়ের পরিবারকে আইনি সাহায্য দেয়। আমি যা করছিলাম তা থামিয়ে দিলাম। অবাক হলাম, প্রিয়া সবসময় নামে কর্পোরেট ফার্মে কাজ করত। এটি একটা বড় বদল। বেতন কম, সে স্বীকার করল, আসলে খুব কম। কিন্তু এই কেন্দ্রে এত সময় কাজ করার পর আমি উপলব্ধি করলাম যে ঠিক আছে, সাফল্য মাপার অন্য উপায়ও আছে। আমি সততার সাথে গর্বের সাথে হাসলাম। আমি মনে করি এটি অসাধারণ হবে। তুমি সবসময় একজন ভালো আইনজীবী ছিলে প্রিয়া। আমি কল্পনা করতে পারি তুমি ওই পদে কত ভালো করতে পারবে। আপনি কি সত্যিই তাই মনে করেন? ওর গলার স্বরে সেই ছোট বাচ্চার মতো সুর ছিল, যে নিজের স্কুলের ড্রয়িংয়ের জন্য মায়ের অনুমোদনের অপেক্ষা করত। আমি নিশ্চিত তোমার কাছে জ্ঞান আর দক্ষতা আছে, এবং এখন মনে হচ্ছে তুমি একটা উদ্দেশ্যও খুঁজে পেয়েছ। সে স্বস্তির সাথে মাথা নাড়ল। তো আমি এটা গ্রহণ করব। আমি সামনের মাসে শুরু করছি। যেমনই সে যাওয়ার জন্য ঘুরল, কিছু একটা আমার মনে এলো। প্রিয়া, দাঁড়াও। সে থামল, আবার ঘুরল। আমার তোমার উপর গর্ব আছে। আমি কেবল এটাই বললাম। এক মুহূর্তের জন্য আমি ভাবলাম সে কেঁদে ফেলবে। ওর চোখে জল চিকচিক করে উঠল, কিন্তু সে শুধু হাসল, এক খাঁটি হাসি, যাতে সেই অহংকারের কোনো চিহ্ন ছিল না যা এতদিন ধরে তাকে সংজ্ঞায়িত করেছিল। ধন্যবাদ মা। সেই রাতে নিজের অ্যাপার্টমেন্টের বারান্দায় বসে আমি এই বিষয়ে ভাবলাম যে জীবন নিজের বাঁকে বাঁকে কতটা আশ্চর্যজনক হতে পারে। সেই জন্মদিনের পার্টিতে আমি যে অপমান সহ্য করেছিলাম, যা সেই সময় সবকিছুর শেষ মনে হচ্ছিল, তা এক গভীর পরিবর্তনের অনুঘটক হয়ে গেল, কেবল আমার জীবনে নয়, বরং প্রিয়ার জীবনেও। যা আমার অধিকার ছিল তা ফিরে পাওয়া, স্পষ্ট সীমা তৈরি করা, সম্মানের দাবি করা সহজ ছিল না। প্রতিটা পদক্ষেপে আমার ৭০ বছর বয়সে যতটুকু সাহসের আশা ছিল, তার চেয়ে অনেক বেশি সাহসের প্রয়োজন পড়েছিল। কিন্তু অসম্মানকে মেনে নিতে থাকা, অস্বস্তি যেন না হয় তাই নিজের আত্মসম্মানকে কমিয়ে রাখা, ছিল আত্মবিনাশের এক ধীর প্রক্রিয়া। ৭০ বছর বয়স আমাকে শিখিয়েছে যে খাঁটি ভালোবাসা আত্মত্যাগের দাবি করে না। বাচ্চাদের সবকিছু দেওয়া আর বদলে কিছুই আশা না করা উদারতা নয়, এটি দুই পক্ষের জন্যেই এক লোকসান। মর্যাদা কোনো বিলাসিতা নয় যা কেবল যুবক আর ক্ষমতাশালীদের জন্য সংরক্ষিত থাকে। এটি প্রতিটা মানুষের এক বুনিয়াদী অধিকার, বয়সের পরোয়া না করে। কিছুদিন পর আমি ডাকে একটা ছোট প্যাকেট পেলাম। ভেতরে একটা বেকারি বক্স আর একটা কার্ড ছিল। আমি আগে কার্ডটা খুললাম। প্রিয়ার হাতের লেখার সাথে সাথে চিনে ফেললাম। মা, আমি জানি যে এতে যা হয়েছে তা মিটে যাবে না, কিন্তু এটি একটি শুরু। ভালোবাসা সহ, প্রিয়া। আমি সাবধানে বেকারির বাক্সটা খুললাম। ভেতরে একটা ছোট্ট কেক ছিল, যা চিনির ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। মাঝখানে আইসিং দিয়ে একটা শব্দ লেখা ছিল, পুনরায় শুরু। আমি হাসলাম। এক এমন শান্তি অনুভব করছিলাম যে আমি অনেক সময় ধরে অনুভব করিনি। এটি কোনো আদর্শ সুখী সমাপ্তি ছিল না। জীবনে এমন পরিণাম খুব কমই পাওয়া যায়। এটি তার চেয়েও বেশি মূল্যবান ছিল, একটি নতুন অধ্যায়, যা সত্য আর পারস্পরিক সম্মানের কালিতে লেখা হয়েছিল। আমি আমার ফোন তুললাম আর প্রিয়ার নম্বর মেলালাম। মা, সে আশ্চর্য হয়ে জবাব দিল। আমি কেকটা পেয়েছি। আমি কেবল এটুকুই বললাম। তুমি কি রবিবার আমার সাথে এটা খেতে আসতে পারো? এইবার শুধু আমরা দুজন। উল্টো দিক থেকে এক মুহূর্তের নিস্তব্ধতা এলো, যার পর এক উত্তেজিত জবাব এলো, আমার খুব খুশি হবে। যখন আমি ফোন রাখলাম, তখন জানলা দিয়ে ডুবন্ত সূর্যকে দেখলাম। ৭১ বছর বয়সে আমি আমার জীবনের সবথেকে মূল্যবান শিক্ষা শিখেছিলাম, যে সম্মান চাওয়ার ক্ষেত্রে কখনো দেরি হয় না। সম্পর্ককে মজবুত ভিত্তির ওপর আবার নতুন করে গড়তে, আর সেখানে মর্যাদা খুঁজে পেতে যেখানে আগে শুধু আপোষ ছিল। ওই জন্মদিনের পার্টিতে মাটিতে ফেলে দেওয়া কেকটি আমার গল্পের শেষ হতে পারত, তার বদলে এটি নতুন কিছুর শুরু হয়ে গেল। নিজের অপূর্ণতায় কিছু অপ্রত্যাশিতভাবে সুন্দর, কারণ সত্যিকারের মর্যাদা কখনো না পড়ে যাওয়ার মধ্যে নেই, বরং এটি হলো আমরা কিভাবে উঠে দাঁড়াতে পছন্দ করি তার মধ্যে।